রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে গতি ফিরছে চট্টগ্রাম বন্দরে, বেড়েছে আমদানি রফতানি বাণিজ্য, রেকর্ড সংখ্যক ডেলিভারিতে কমছে কন্টেইনার জট। ৩ মাস পরপর গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করল অন্তর্বর্তী সরকার। দাম সমন্বয় হবে গণশুনানির মাধ্যমে, জানালেন জ্বালানি উপদেষ্টা। আবারও বেড়েছে রেমিটেন্স প্রবাহ। মালদ্বীপে বৈধ পথে টাকা পাঠাতে এক্সচেঞ্জ হাউসে প্রবাসীদের ভিড়। দেশের উন্নয়নে নতুন সরকারকে সহযোগিতার অঙ্গীকার। ভরা মৌসুমেও ইলিশ মিলছে না বরিশালে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে দামও। নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার কাজ চলছে, দাবি সংশ্লিষ্টদের। এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়, সমাগম বাড়ায় খুশি ব্যবসায়ীরা। নিরাপত্তা জোরদার, ট্যুরিস্ট পুলিশের ঝালকাঠির ভাসমান পেয়ারা বাজারের বেচাকেনায় ভাটা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশের আমদানি রফতানি বাণিজ্যে গতি ফিরতে শুরু করায় চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জটও কমতে শুরু করেছে। প্রতিদিনই রেকর্ড সংখ্যক ডেলিভারির মাধ্যমে বন্দরের কন্টেইনার সংখ্যা নামিয়ে আনা হয়েছে 40,000-এ। তবে তৈরি পোশাক রফতানির সুবিধার্থে খালি কন্টেইনার সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছে বিজিএমইএ। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলদেব। 53,518 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে রয়েছে 40,865 কন্টেইনার। ক্রেনের পাশাপাশি ট্রাক লরি চলাচলের জন্য 30% জায়গা খালি রাখার বিধান হিসেবে কন্টেইনারের এই অবস্থান অনেকটা স্বাভাবিক। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আগস্ট মাসের শুরু থেকেই ডেলিভারি বন্ধ হয়ে যাওয়ায় বন্দরে মারাত্মক কন্টেইনার জটের সৃষ্টি হয়। বিভিন্ন ইয়ার্ডে 45,000-এর বেশি কন্টেইনার আটকা পড়ে। তবে রাজনৈতিক পরিস্থিতির উন্নতির সাথে সাথে গত এক সপ্তাহ ধরে ডেলিভারির গতি বাড়িয়েছে বন্দর কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ কাস্টমস কর্তৃপক্ষের সাথে মিটিং করে তারা অত্যন্ত সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে এসছে এবং ইউজারেরাও তারা মালামাল খুব দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি নেওয়ার জন্য এগিয়ে এসছে। সব বিষয় মিলিয়ে আমরা এই বিষয়টাকে সমাধান করতে আমরা সক্ষম হই। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে গড়ে 3,500 কন্টেইনার ডেলিভারি হলো, এখন তা বাড়িয়ে 4,500 থেকে 5,000-এ নিয়ে আসা হয়েছে। আর গত 13ই আগস্ট একদিনে 5,100 টিএস কন্টেইনার ডেলিভারি দিয়ে রেকর্ড করেছে বন্দর কর্তৃপক্ষ। আমরা আশা রাখছি যে এই সপ্তাহের মধ্যে আমরা আমাদের সম্পূর্ণ আমদানি এবং রপ্তানি পণ্যটা একদম বন্দরের যে আগের ন্যায় স্বাভাবিক, সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এদিকে চট্টগ্রাম বন্দরে আটকে পড়া কন্টেইনারের মধ্যে অন্তত 17,000 কন্টেইনার ছিল বিজিএমই এবং গার্মেন্টস ব্যবসায়ীদের। চলতি সপ্তাহে এ জট কাটলো। এখন তারা খালি কন্টেইনার সংকট জটিলতায় ভুগছেন। ইম্পোর্টের কন্টেইনার খালি না হওয়ার কারণে আমরা এখন এক্সপোর্টের প্রতিবন্ধকতাটা পাচ্ছি। বর্তমানে কন্টেইনারবাহী আরও অন্তত 15টি জাহাজ চট্টগ্রাম বন্দরের নোঙ্গরের অপেক্ষায় বহির্নোঙ্গরে অবস্থান করছে। সব ধরনের অস্থিরতা কাটিয়ে গতি ফিরছে দেশের অর্থনীতির। তার উৎকৃষ্ট উদাহরণ এই চট্টগ্রাম বন্দর। গত কয়েকদিন ধরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের যে সংখ্যা সৃষ্টি হয়েছিল তা কেটে গেছে। ডেলিভারিতে যেমন গতি এসেছে, তেমনি গতি এসেছে বন্দরের সব ধরনের কার্যক্রমে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। ৩ মাস পরপর গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করল অন্তর্বর্তী সরকার। যদি দাম বাড়াতে হয় তা বিইআরসির গণশুনানির মাধ্যমে হবে, এমনটাই জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রোববার বিকেলে সচিবালয়ে তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাজ করা হবে। ঘন ঘন মূল্য বৃদ্ধি, এই যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এবং ওই যে সরকার যে একটা ক্ষমতা নিচ্ছে যে বিআরসি লাগবে না, সরকার ইচ্ছে করলে নিজেরাও করতে পারবে। তো এগেইন এটা হচ্ছে আইনের বিষয়, আইন পরিবর্তনের বিষয়, এবং এটা ওই যেটা বললাম যে আমার একার বিষয় না, এটা
উপদেষ্টা পরিষদের বিষয়। যদি কোনো কিছু মূল্যবৃদ্ধি আপাতত করতে হয় তাহলে ওই যে বিআরসির যে বিধান আছে সেই বিধান অনুযায়ী ওই যে স্টেক হোল্ডার্স কনসালটেশন, মানে সবার থেকে জেনে শুনে করতে হবে। বিদ্যুতের দাম ভোক্তা পর্যায়ে না বাড়িয়ে বরং উৎপাদন কেন্দ্রগুলোর সঙ্গে নো ইলেকট্রিসিটি নো পে পলিসি নিয়ে ব্যয় সমন্বয়ের পরামর্শ দিয়েছে সিপিডি। বিদ্যুৎ জ্বালানি খাতের দুর্নীতি খতিয়ে দেখতে যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিয়ে অডিট করার দাবি তুলেছে সংস্থাটি। রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ব্রিফিংয়ে এ দাবি করা হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে চরম গোপনীয়তার সাথে কাজ করেছে আওয়ামী লীগ সরকার। এ খাতের বিভিন্ন চুক্তি বা কেনাকাটার তথ্য আইন গোপন করেই রেখেছিল তারা। গবেষণা প্রতিষ্ঠান সিপিডির দাবি এসব চুক্তি পর্যালোচনা করা হোক। সংস্থাটি বলছে চলতি বাজেটে 40,000 কোটি টাকা বরাদ্দ রাখা আছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে, যার বড় অংশ ব্যয়ের পরিকল্পনা আছে ভর্তুকি বাবদ। আর এ টাকার সংস্থানের পরিকল্পনা ছিল বিদ্যুতের দাম বাড়িয়ে। তবে সিপিডির পরামর্শ দাম আর না বাড়ানোর। আমাদের যে পরিমাণ বিদ্যুতের ক্যাপাসিটি রয়েছে আমাদের হিসেব বলে আর যদি 1 মেগাওয়াটও যদি না যুক্ত হয় তাহলেও 2030 সাল পর্যন্ত এটি দিয়েই আমাদের চলবে। ভাবার দরকার নেই যে নতুন বিদ্যুৎ কেন্দ্র এক্ষুনি আনতে হবে। টেকসই জ্বালানি খাত প্রতিষ্ঠায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়ে সিপিডির দাবি বিপিসি, বিপিডিবি, পেট্রোবাংলা সহ সরকারি সংস্থাগুলো নিরপেক্ষ অডিট করা হোক শিগগিরই। আমাদের এখন যে বিদ্যুৎ কেন্দ্রগুলো চলছে এর অধিকাংশই আসলে 5, 6, 7 বছর আগে এবং সেগুলো অপারেশনে ভালোই চলছে। তারা এই সময়কালে তাদের জন্য কন্ট্রাক্টগুলো যদি রিভিউ করা হয় এবং করে যদি নো ইলেকট্রিসিটি নো পেতে যাওয়া হয় এবং সেই অনুযায়ী যদি প্রাইসিংগুলোকে রাখা হয়, আমাদের ধারণা যে এটি বড় রকমের কোনো চ্যালেঞ্জে ফেলবে না। বিদ্যুৎ ও জ্বালানি খাতের শৃঙ্খলা ফেরাতে আইন সংস্কারের পাশাপাশি বিইআরসির স্বায়ত্তশাসিত ফিরিয়ে আনার পরামর্শ দেওয়া হয় ব্রিফিংয়ে। বিইআরসির এই অ্যাক্টকে দ্রুততর সময়ে এটি পরিবর্তন করে এটি পূর্ণ শুরুতে যেটি ছিল সেই জায়গায় ফিরে যাওয়া দরকার। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জ্বালানি নীতি যেন পরিবর্তন না হয় তা নিশ্চিতে কঠোর আইন করার পরামর্শ দেওয়া হয় এ সময়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দ্রব্যমূল্য এক্সচেঞ্জ রেট কমানোর সুখবর দিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। সচিবালয়ে বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান অন্তর্বর্তী সরকারের প্রতি ইতিবাচক উন্নয়ন সহযোগীরা। যুক্তি আর আইওয়াশের মাধ্যমে সহজে লুটপাটের অন্যতম খাত নিত্যপণ্যের বাজার, যেখানে কথার অজুহাতে ভোক্তার পকেট থেকে তুলে নেওয়া যায় শত শত কোটি টাকা। তবে ছাত্র বিপ্লবের ফলে নবগঠিত অন্তর্বর্তী সরকার এবার মূল্যোৎপাদন করতে চায় বাজার সিন্ডিকেটের। রোববার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সমসাময়িক বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বলেন, শুধু দ্রব্যমূল্য নয়, সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সমস্যার সমাধান হবে। আলোচনা করা হবে ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও। মূল্যস্ফীতির ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন যে বাণিজ্য এবং দোকানের একটা মেজর রোল আছে। অর্থাৎ এইগুলি যেন দূরীভূত হয় এবং সাধারণ মানুষের সমস্যাগুলো শুধু খাদ্যদ্রব্য না, অন্য অন্য জিনিসগুলো যেহেতু বাণিজ্যের সাথে রিলেটেড, এগুলো আমরা চেষ্টা করবো যত শীঘ্র সম্ভব এগুলো সমাধান করি। এদিন ইআরডিতে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডমন্ড গিন্টিং। পরে ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, আগের মতোই বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে উন্নয়ন সহযোগীরা। মূল্যস্ফীতি কমাতে দ্রব্যমূল্য ও এক্সচেঞ্জ রেট কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করে উভয় বাজারে স্বস্তি ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন সরকারের অর্থ উপদেষ্টা। আমাদের উন্নয়ন প্রকল্পগুলো সবগুলো ওয়ার্ল্ড ব্যাংক, এডিপি যেগুলো ছিল সেগুলো যৌক্তিক যেগুলো আছে, এটা কোনো কারণে তো আমরা এখনো বন্ধ করিনি। ওরা বলেছে যে আপনি যদি বলেন আমরা কার্যকর করব। আর ভবিষ্যতে আমাদের পাইপলাইনে বা অন্য প্রজেক্ট যেগুলো আমরা ঠিক করব সেগুলো যেন ওরাও সহায়তা বলছে, আমরা যতদূর সম্ভব করবো। ওরা খুব পজিটিভ। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিকেলে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সিন্ডিকেট চাঁদাবাজির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 4 বার একটা পণ্য কারণবাজারি হাত বদল হয়, তাই না? সো এইগুলি স্টপ করবো। বা এক ঘাটতে আসে চাঁদাবাজি হয়। একটা ট্রাক ঢুকতে নাকি 7,000 টাকা লাগে ঢাকা পর্যন্ত আসতে, কি জানে আমাকে কেউদিন বলছিল। এইগুলি ডেফিনেটলি বাজার মনিটরিং এর পাশাপাশি পণ্য বেচাকেনায় ক্যাশ মেমো রাখার বিষয়ে জোর দেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এনবিআরকে আর মতিউর তৈরির কারখানা হতে দেয়া হবে না।
ছাড় পাবে না রাঘব বোয়ালরাও। দায়িত্ব নিয়েই এমন হুঁশিয়ারি দিলেন এনবিআর এর নতুন চেয়ারম্যান। বললেন, রাজস্ব আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি করা হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমকে সরিয়ে এনবিআর এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানকে। দায়িত্ব নেওয়ার পর রোববার নিজ দপ্তরে প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হন এনবিআর এর নতুন চেয়ারম্যান। এ সময় রাঘব বোয়ালদের দুর্নীতির বিরুদ্ধে এনবিআর এর অবস্থান কি হবে, আবারও কি মতিউর তৈরির কারখানা হবে এনবিআর, গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের মুখে পড়েন নতুন চেয়ারম্যান। জবাবে সব অনিয়মের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন আব্দুর রহমান খান। তাদেরকে খুব স্ট্রং মেসেজ দেওয়া হয়েছে, যদি তারা নিজেদেরকে পরিবর্তন করতে না পারে তাহলে তারা থাকবে না। দুর্নীতি যেগুলো ধরা পড়বে খুবই কঠিন, খুবই কঠোর সিদ্ধান্ত নেব। এক প্রশ্নের জবাবে কালো টাকা সাদা করার সুযোগ দেয়াকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। টাকা পাচার বা কারসাজি রোধে আমদানি রপ্তানি বাণিজ্য সতর্কতার সঙ্গে নজরদারি করার নির্দেশনা দেন তিনি। বড় ছোট বলে কথা না, বড়দেরকে তো অবশ্যই আমরা আওতায় আনবো, তাদেরকে ইনভেস্টিগেশন করা হবে এবং তাদের বিরুদ্ধে যা যা নেওয়া যায় সবই করা হবে। এ সময় গরিবের ওপর করের চাপ কমিয়ে সামর্থ্যবানদের কাছ থেকে আরও কর আদায়ে জোর দেওয়ার কথা জানান আব্দুর রহমান খান। শুধু তাই নয়, তেলবাজির তোষামোদি করলে ভালো কিছু করা যাবে এই মানসিকতা থেকে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের বের হতে বললেন এনবিআর এর নতুন চেয়ারম্যান। দেখেন, আমরা যারা শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পণ্যের সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমেছে আলু ও পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে 1 কেজি দেশি পেঁয়াজে 10 থেকে 15 টাকা কমেছে। বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছে তার কাছে। রাজধানীর বাজারে সবজির সরবরাহ বেড়েছে, পাশাপাশি বেড়েছে আলু, পেঁয়াজ সহ অন্যান্য পণ্যও। যদি বলি যে আমরা মাছের খবর, সেটাও কিন্তু বেড়েছে। তবে শুরুতে আমরা যদি একটু রাজধানীর যে সবজি বাজার, সে পরিস্থিতিটা একটু দেখাই বা বলি যে গত সপ্তাহে বা গত 2 থেকে 3 দিন আগেও যে বেগুনের দাম ছিল প্রায় শতকের ঘরে, সেটি কিন্তু এখন 80 টাকায় বিক্রি হচ্ছে। বলা চলে যে বেগুন, যে লম্বা বেগুন, সেটির দাম কিছুটা কমেছে, তবে গোল বেগুনের দাম কিন্তু এখনও সহনীয় মাত্রায় আসেনি। তবে বিশেষ করে টমেটো যেহেতু সিজনাল না, সেটির দাম প্রায় 100 টাকার মতো কমেছে। এর পাশাপাশি ঢেঁড়স, পটল বিক্রি হচ্ছে কিন্তু 40 থেকে 50 টাকার মধ্যে। তবে এখন সিজনাল ফল না, সিজনাল সবজি না হওয়ার কারণে কিন্তু সবজি যে সিম, সেটি কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 200 টাকা কেজি দরে। তবে বলা যায় যে এর পাশাপাশি চিচিঙ্গা, এরপরে হচ্ছে এর পাশাপাশি লাউ, লতি বা অন্যান্য সবজি যেটি আছে, কিন্তু বেশ কয়েকটি সবজির দাম আমরা বাজারে দেখতে পেয়েছি যে কমেছে। তবে আমরা একটু সবজির বাজার থেকে যদি একটু পেঁয়াজ এবং আলুর দিকে যাই, সেই পরিস্থিতিটা একটু আপনাদেরকে দেখায় যে গত 1 সপ্তাহ আগেও কিন্তু 1 কেজি দেশি জাতের পেঁয়াজ, যেটা আমরা বলতে পারি যে পাবনা এবং ফরিদপুরের, সেটি বিক্রি হয়েছিল প্রায় 115 থেকে 120 টাকা পর্যন্ত। তবে আজকের বাজারে সেটি বিক্রি হচ্ছে 100 টাকা পর্যন্ত। যেটি ব্যবসায়ীরা বলছেন যে আসলে যে রাখি পেঁয়াজের যে বিষয়টি ছিল, সেটি কিন্তু এখন কমে এসেছে, যার কারণে কিন্তু বাজারে দাম কমতে শুরু করেছে। এর পাশাপাশি সাপ্লাই চেইন বা সরবরাহ যেটি, সেটিও কিন্তু বেড়েছে। এর পাশাপাশি আমরা যেহেতু আলুর বাজার পরিস্থিতির কথা বলি, সেটিও কিন্তু দেখেছি যে 60 টাকা থেকে নেমে এসেছে, এখন বিক্রি হচ্ছে 50 টাকায়। কেননা হচ্ছে যে যখনই চাহিদা এবং যোগানের যে তারতম্য ঘটে, সেটির ক্ষেত্রে কিন্তু আসলে দামের তারতম্যটাও ঘটে। এখন কিন্তু আমরা জানি যে আলুর কিন্তু এখন সিজন না, যেটি কোল্ড স্টোরেজ বা হিমাগারের যে আলু আছে, সেটি কিন্তু বাজারে সরবরাহ হয়ে থাকছে এখন পর্যন্ত। যদি হিমাগার পর্যায় থেকে সাপ্লাই বাড়ে, তখন কিন্তু বাজারে দাম কমে। অন্য একটা দিকে যে ব্যবসায়ীরা যেটি বলছেন যে রাস্তায় বা হচ্ছে পরিবহন সেক্টরে যে চাঁদাবাজির যে বিষয়টি ছিল, সেটি কিন্তু এখন কমে এসেছে, যার কারণে কিন্তু পণ্যের দামে প্রভাব পড়েছে। আমরা সকাল থেকে ঘুরে দেখেছি মুরগির বাজার, তবে ক্রেতার স্বস্তির জায়গাটা আসলে কোথায়, এমন প্রশ্ন কিন্তু ক্রেতাদের মাঝে ছিল। ভোক্তা অধিকার, এর পাশাপাশি শিক্ষার্থীরা যে বেশ কয়েকদিন যাবৎ অভিযান করছে, তার আসলে সুফলটা কোথায়? কেননা হচ্ছে যে মুরগির যে বাজারে, সেটি কিন্তু দাম আবার আমরা দেখতে পাচ্ছি দাম বাড়তে শুরু করেছে। এখন বিক্রি হচ্ছে প্রায় 160 থেকে 170 টাকা পর্যন্ত। তবে এক্ষেত্রে বলা যায় যে শুধুমাত্র মুরগি না, মুরগির দাম যে বেড়েছে সেটি না, দাম বেড়েছে কিন্তু আরও 2-1টা মাছের কথা বলি আমরা, যে সেটির কিন্তু দাম বেড়েছে। তবে সর্বোপরি বলা যায় যে মাছের বাজারে কিন্তু স্বস্তি ফিরতে শুরু করেছে। 2-1টি মাছ ব্যতীত অন্যান্য মাছের দাম কিন্তু এখনও স্বস্তি আছে। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কারওয়ান বাজারের নিত্যপণ্যের সর্বশেষ খবর। সরাসরি ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে।
ভরা মৌসুমেও ইলিশ মিলছে না বরিশালে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে দামও। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়লে দর কমে আসবে, আর দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুজয় দাসের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে আসতে না পারায় অস্থির হয়ে উঠেছে বরিশালের সবচেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র সহ স্থানীয় বাজারগুলো। টানা ৬৫ দিন নিষেধাজ্ঞা শেষে ২৩ জুলাই মধ্যরাতে সমুদ্রে যান জেলেরা। এরপর প্রায় ১ মাস হতে চললেও বৈরী আবহাওয়ার কারণে নদী সমুদ্রে ইলিশের দেখা নেই। এ কারণে প্রতি কেজি ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,৭০০ টাকা। ৬০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ১,৫০০ টাকা, ৫০০ গ্রামের ইলিশ ১,৪০০ টাকা এবং জাটকা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা দরে। ক্রেতারা বলছেন দেশের মানুষের চাহিদা মেটানোর পর ইলিশ রপ্তানির যে প্রতিশ্রুতি মৎস্য উপদেষ্টা দিয়েছেন তার প্রতিফলন চান তারা। ইলিশ মাছের দাম এত চড়া, সাধ্য নাই ইলিশ মাছ কিনে নেওয়ার মতো। মাছের যোগান মোটামুটি, কিন্তু দাম তো কমে নাই। বাইরে মাছগুলি না যাক, তাতে আমাদের গরিব ধনী যারা আছে তারা সবাই কিনতে পারবে। বিক্রেতারা বলছেন ইলিশের সরবরাহ না থাকায় দাম কমছে না। সিজন উপলক্ষে মাছের দাম একটু বেশি, মাছ অনেক কম, এই জন্য মাছের দামটা বেশি দিতে আছে। কৃষি বিপণন বিভাগ জানায় দাম নিয়ন্ত্রণে বাজারের বর্তমান সিন্ডিকেট ভেঙে দিতে কাজ করছেন তারা। যদি কোনো সিন্ডিকেট পাই সেটা আমরা ভেঙে দেব। দেশের মানুষ কম দামে ইলিশ পায়, আমরা সেই ব্যবস্থা করার চেষ্টা করব। ভরা মৌসুমে অন্য বছর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের ১৭০টি আড়তে প্রতিদিন ১০০ মণ ইলিশ বিক্রি হতো, তবে বর্তমানে সেখানে বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ মণ। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। সে 10 মিনিট স্কুলে বিনিয়োগ বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এলো স্টার্টআপ বাংলাদেশ। তবে শিক্ষামূলক আরেক প্রতিষ্ঠান শিক্ষতে বিনিয়োগের ব্যাপারে স্টার্টআপ বাংলাদেশের বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। রোববার স্টার্টআপ বাংলাদেশ সময় সংবাদকে জানিয়েছে 10 মিনিট স্কুলে বিনিয়োগ অব্যাহত রাখবে তারা। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানানোর রেশ ধরে গত 16 জুলাই 10 মিনিট স্কুলে ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত নেয় স্টার্টআপ বাংলাদেশ। তবে ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা পরিষ্কার করেননি সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এক মাস পর দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। এ দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২,৯০৪ টাকা। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন দাম অনুসারে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের নতুন দাম ১,২২,৯৮৫ টাকা। দেশের বাজারে এটি এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের নতুন দাম ১,১৭,৩৯৮ টাকা, ১৮ ক্যারেট ১,৬২৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮৩,১৯৯ টাকা। আজ থেকে নতুন দাম বাজারে কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। দাম বাড়ানোর বিষয়ে বাজুস জানায় স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে সর্বশেষ গত ১৪ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জামিনুর রহমানের পদত্যাগ ও অবস্থান কর্মসূচিতে হামলার সঠিক তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের বৈষম্য ও দুর্নীতি বিরোধী কর্মচারীরা। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা ব্যাংকের বেআইনি কার্যক্রমের কথা তুলে ধরেন। জানান, অবৈধভাবে ও নিয়ম নীতির তোয়াক্কা না করে উচ্চ মূল্যে অপ্রয়োজনীয় কেনাকাটা করে ব্যাংকের অর্থ আত্মসাৎ করেছেন। সিন্ডিকেটের মাধ্যমে অর্থের বিনিময়ে পদোন্নতি, বদলি ও সাধারণ কর্মচারীদের জিম্মি করার ঘটনা ঘটেছে শেখ হাসিনার সরকারের শাসনামলে। দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বাধা দেয়ায় কর্মস্থলে নিরাপত্তাহীনতায়ও ভুগছেন বলে জানান তারা। আমরা আসলে আমাদের অবস্থানটা শুরু থেকেই পরিষ্কার করি। পল্লী সঞ্চয় ব্যাংকের বর্তমানে যিনি ব্যবস্থাপনা পরিচালক আছে শেখ মোহাম্মদ জামিনুর রহমান, ওনার পদত্যাগ, তার সাথে সাথে সিস্টেম অ্যানালিস্ট আল্লামা মোহাম্মদ ইয়াহিয়া তানহার এবং সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শাহেদ আলমগীর, ওনাদেরও পদত্যাগ দাবি করছি। আমাদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, প্রাণঘাতী হামলা হয়েছে, এই হামলার কারণে আমরা অনিরাপদ আছি। আমরা ঠিক এই অনিরাপত্তার কারণে আমরা আমাদের প্রাণপ্রিয় অফিসে যেতে পারছি না।
আমরা কাজে ফিরতে চাই, আমরা দ্রুত কাজে ফিরে এই দেশের অর্থনীতিতে অবদান রাখতে চাই। ছাত্র আন্দোলনে গুলিতে আহতদের সঙ্গে দেখা করার পর কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সরাসরি যাচ্ছে সেখানে। জি 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 শুনুন, আপনার প্রশ্নের জবাবটা বোধহয় আমি আগেই দিয়ে দিয়েছি। সিট খালি না খালি নেই বিষয় নয়। সিট যদি না থাকে এই বাচ্চাদের জন্য সিটের ব্যবস্থা করা হবে, তাদের চিকিৎসা আমরা করব। আপনারা দয়া করে কিপ আস ইনফর্মড, আমাদেরকে তথ্য দিয়ে সমৃদ্ধ করুন, আমাদেরকে সিদ্ধান্ত নিতে, আমাদের ডেটাবেসটা তৈরি করতে সাহায্য করুন। যখন একটা নাম দেবেন, রেফারেন্স দেবেন, কন্ট্যাক্ট দেবেন এবং নোট করে দেবেন কোন জায়গাটায় ঘটনাটা ঘটেছে, যেন আমরাও একটা ভিজিটে যেতে পারি। ঠিক আছে? মাননীয় উপদেষ্টা, শিক্ষার্থীদের একটা আবেদন ছিল যারা বিভিন্ন হসপিটালে আছে এখন চিকিৎসাধীন অবস্থায়, সরকারি বিভিন্ন হসপিটালে আছে, তো তাদেরকে যেন বেসরকারি হাসপাতালগুলোতে শিফট করার কথা বলছেন। কেন? আপনি যে চিকিৎসা ব্যবস্থা দেখেছেন আজকে, যেটা পর্যবেক্ষণ করলেন, আপনার কি মনে হয় যে তাদেরকে এইভাবে বেসরকারি হাসপাতালে নিয়ে? আমি জবাবটা এইভাবে দিতে চাই। প্রথম কথা হচ্ছে আমাদের ব্যবস্থাপনার মধ্যে একটু আস্থা রাখতে হবে। আমি যেটুকু দেখেছি সেইটুকুতে আমি কিন্তু সত্যি খুশি হয়েছি। আমি এটাও জানি যে যতই চেষ্টা করি না কেন আমাদের কিছু ত্রুটি থাকবে। আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের বেসরকারি আর সরকারি হাসপাতালগুলোকে সবগুলোকে একটি মানে নিয়ে আসা, এবং সরকারি হাসপাতাল বলে নিম্নমানের সেবা দেবে এটা এই সরকার মানবে না। সেটার জন্য যা যা করার আমরা করব, এবং আপনারা ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টার কথা শুনতে পেরেছেন। আপনারা জেনে রাখবেন যে আমাদের সরকারি হাসপাতালগুলোর উপরে আমাদের মনোযোগ দেওয়া হবে। ছাত্র আন্দোলনে গুলিতে আহতদের সঙ্গে দেখা করার পর কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠানো বন্ধ করার ঘোষণা দিয়েছিল প্রবাসীরা। গত 5 আগস্ট সরকার পতনের পর ফের রেমিটেন্স পাঠানো শুরু করতে আহ্বান জানায় শিক্ষার্থীরা। এতে সাড়া দিয়ে ফের বৈধ পথে টাকা পাঠানো শুরু করেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নতুন সরকারের প্রতি আস্থার কারণে আগামী দিনে রেমিটেন্স পাঠানো আরও বাড়বে বলেও জানায় মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। হাজার মাইল দূরে থেকেও মাতৃভূমির যে কোনো সংকটে সর্বস্ব দিয়ে সবসময় পাশে থাকেন প্রবাসীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি বাংলাদেশের গণ অভ্যুত্থানে হাজার মাইল দূরে থেকেও অভূতপূর্ব ভূমিকা পালন করেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন দেশের প্রবাসীদের মতো মালদ্বীপেও রেমিটেন্স শাটডাউন নামক কর্মসূচি দেন। তবে 5 আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে ফের বৈধ পথে রেমিটেন্স পাঠানো শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা জানান, ছাত্র জনতার আন্দোলনে দেশে যা ক্ষয়ক্ষতি হয়েছে রেমিটেন্স পাঠিয়ে তা ফিরিয়ে আনবেন। আমরা যতটা প্রবাসী আছি এখান থেকে বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে একটা সমৃদ্ধ শক্তিশালী দেশ গড়ার সেই প্রত্যাশা আমি রাখি। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার জন্য এই আমাদের ভেঙে যাওয়া দুঃখী মাকে আবার করে স্বনির্ভর করার জন্য আমরা যত পারি সবাই মিলে আমাদের কষ্ট অর্জিত রেমিটেন্স বাংলাদেশকে পাঠাবো। নতুন সরকারের প্রতি আস্থার কারণে সামনের দিনগুলোতে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে বলে জানান মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা। যেহেতু ব্যাংকগুলো বিভিন্ন সিকিউরিটি নিরাপত্তার কারণে বন্ধ ছিল বা করতে পারেনি, সে কারণে গত সপ্তাহে কমে গেছে, কিন্তু এই সপ্তাহ থেকে প্রচুর রেমিটেন্স আমরা বাংলাদেশে পাঠাচ্ছি। নতুন সরকারকে সহযোগিতার জন্য প্রবাসী ভাইয়েরা দিনের দিন আরও উন্নতি করবে এই আশায় আমি ব্যক্ত করি। যেহেতু আমি ওয়েস্টার্ন ইউনিয়ন চাকরি করি বেলাটা হয়েছে, আমি দেখতেছি অনেক দিন ধরে আগের চাইতে বিপুল বাড়তি আমাদের কাস্টমার। ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে দেশবাসীর মতো প্রবাসীদেরও আশা আকাঙ্ক্ষা কম নয়। বিমানবন্দরে হয়রানি বন্ধেরও দাবি জানান তারা। সময় সংবাদ, মালদ্বীপ। দেখছেন এ সময়ের বাণিজ্য।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় 2 বছরেরও বেশি সময় ধরে চাল, চিনি, পেঁয়াজ ও গম আমদানি বন্ধ রয়েছে। বিদায়ী সরকার নিষেধাজ্ঞা তুলতে ভারতকে বিভিন্ন সময় অনুরোধ জানালেও তা কাজে আসেনি। নতুন সরকারকে বাণিজ্য সহজীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে যে সমস্ত খাদ্যদ্রব্য জাতীয় পণ্য আমদানি হয়, এ সমস্ত আমদানি পণ্যের মধ্যে বড় একটি অংশ রয়েছে চাল, পেঁয়াজ, চিনি, গম। তবে এ সমস্ত পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের সরকারের যে বাণিজ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের এ সমস্ত পণ্যের যে আমদানি মূল্য, চড়া আমদানি মূল্য এবং আমদানিতে যে নিষেধাজ্ঞা দীর্ঘদিন ধরে বল থাকায় বেনাপোল বন্দর দিয়ে প্রায় 2 বছরও বেশি ধরে চাল, পেঁয়াজ, গম এবং চিনি আমদানি পণ্য রয়েছে। আমরা দেখতে পেয়েছি এই আমদানি বাণিজ্য স্বাভাবিক করতে যারা আমদানিকারক আছেন তারা বিভিন্ন সময় যে বিদায়ী যে সরকার ছিল এই সরকারের কাছে কিন্তু আবেদন জানালেও কিন্তু কোনো কাজে আসেনি। আপনি জানেন সর্বশেষ গেল রমজানের সময় বিদায়ী যে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় আছে, বাণিজ্য মন্ত্রণালয়ে ভারত সরকারের সাথে আলোচনা করে 1 লাখ মেট্রিক টন চিনি এবং 50,000 মেট্রিক টন যে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত হয়েছিল সেটি কিন্তু আমদানি হয়নি। বর্তমানে স্থানীয় যে বাজারে এই সমস্ত পণ্যের যে আমদানি বন্ধ থাকায় কিন্তু বাজারে পূর্বের মূল্যের চেয়ে কিন্তু দ্বিগুণ মূল্য বৃদ্ধি পেয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে নতুন যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে সে সরকার এই সমস্ত পণ্যের যে আমদানি নিষেধাজ্ঞা সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যে আবার পূর্বের মতো যে আমদানি সেটি স্বাভাবিক করবেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে দীর্ঘদিন ধরে যে চাল, পেঁয়াজ এবং গম আমদানি বন্ধ রয়েছে তার সর্বশেষ। সরাসরি ছিলাম বেনাপোলে। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটার সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। সাগরের পানিতে গোসলে নেমে আনন্দ উল্লাসের সময় পার করছেন তারা। এদিকে গত 1 মাস পর সৈকতে পর্যটকের সমাগমে খুশি ব্যবসায়ীরা। আর পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছে টুরিস্ট পুলিশ। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। সাগরের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। আনন্দ উল্লাসে মেতেছেন পর্যটকরা। কেউ গোসলে, কেউ বা স্মৃতিগুলো মুঠোফোনে ধরে রাখতে ব্যস্ত। পর্যটকদের ভিড় বেড়েছে কুয়াকাটার সমুদ্র সৈকতে। একই সঙ্গে কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে সৈকত সংলগ্ন হোটেল, মোটেল সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। গত 1 মাসের বেশি সময় রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে যেন প্রাণ ফিরেছে প্রতিটি স্পটে। ব্যস্ততা বেড়েছে ফটোগ্রাফার, ট্যুর গাইড সহ বিভিন্ন সেবাদানকারীর প্রতিষ্ঠানেরও। এখন পরিস্থিতিটা অনেক স্বাভাবিক। আমরা কুয়াকাটা ঘুরতে আসছি, অনেক ভালো লাগতেছে। পর্যটক আশা ধরছে, সবারই আয় রুজির ব্যবস্থা হয়েছে। বর্তমানে কিছু লোকজন আসতেছে, আলহামদুলিল্লাহ বেশি কিনা ভালো হইতেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর গত সপ্তাহে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। পর্যটন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। অন্যদিকে দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকায় গত 1 মাসের ক্ষতি পুষিয়ে নেয়ার আশা ব্যবসায়ীদের। আশা করব ইন ফিউচারে পর্যটকরাও আগের মতো কুয়াকাটা পর্যটন কেন্দ্রে আসবে এবং আমরা পর্যটন সেবা নিশ্চিত করব। আমরা পুরোদমে কার্যক্রম শুরু করে দিয়েছি। এখানে যারা টুরিস্ট রয়েছেন তাদের সার্বিক নিরাপত্তার জন্য। দর্শনার্থীদের জন্য সাগরকন্যা কুয়াকাটায় ছোট বড় মিলিয়ে 2 শতাধিক হোটেল, মোটেল রয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন এসময়ের বাণিজ্য। পাকিস্তানের বাজারে প্রবেশ করতে করাচিতে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের ঘোষণা দিল চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD। 2026 সাল থেকে নতুন কারখানার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া পাকিস্তানি প্রতিষ্ঠান মেগা মোটরসের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে দেশটিতে BYD তাদের 3টি মডেলের গাড়ি বিক্রি শুরু করবে এই চীনা প্রতিষ্ঠান। করাচি, লাহোর ও ইসলামাবাদে 3টি ফ্ল্যাগশিপ স্টোর খোলার পরিকল্পনার কথাও জানিয়েছে BYD। পাকিস্তানের করাচিতে গাড়ির কারখানা স্থাপনের পরিকল্পনার ঘোষণা দিয়েছে চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD। শনিবার পাকিস্তানের বাজারে প্রবেশের অংশ হিসেবে এই ঘোষণা দেয় চীনা কোম্পানিটি। 2026 সাল থেকে শুরু হবে নতুন কারখানার কার্যক্রম। পাকিস্তানের অন্যতম বড় প্রাইভেট ইউটিলিটি হাব পাওয়ার কোম্পানি লিমিটেড বা হাবকোর একটি ইউনিট হচ্ছে মেগা মোটরস। এই মেগা মোটরসের সঙ্গেই অংশীদারিত্বের মাধ্যমে দেশটিতে BYD তাদের 3টি মডেলের গাড়ি বিক্রি শুরু করবে। 2024 সালের চতুর্থ প্রান্তিক থেকে 2 মডেলের SUV এবং একটি সেডান মডেলের গাড়ি বিক্রি করা হবে। করাচি, লাহোর ও ইসলামাবাদে খোলা হবে 3টি ফ্ল্যাগশিপ স্টোর।
এর মাধ্যমে বিআইডি হতে যাচ্ছে পাকিস্তানের বাজারে প্রবেশ করতে যাওয়া প্রথম প্রধান কোনো নিউ ইলেকট্রিক গাড়ি নির্মাতা। যদিও দেশটিতে পর্যাপ্ত বৈদ্যুতিক গাড়ির চার্জিং অবকাঠামোর অভাব রয়েছে। এক্ষেত্রে করাচি ভিত্তিক প্রতিষ্ঠান হাপকো পাকিস্তানের চার্জিং অবকাঠামো উন্নত করতে প্রধান প্রধান শহর, মোটরওয়ে ও হাইওয়ে জুড়ে ফাস্ট চার্জিং স্টেশন স্থাপন করবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে গতি ফিরছে চট্টগ্রাম বন্দরে, বেড়েছে আমদানি রফতানি বাণিজ্য, রেকর্ড সংখ্যক ডেলিভারিতে কমছে কন্টেইনার জট। 3 মাস পর পর গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করল অন্তর্বর্তী সরকার। দাম সমন্বয় হবে গণশুনানির মাধ্যমে, জানালেন জ্বালানি উপদেষ্টা। এবং আবারও বেড়েছে রেমিটেন্স প্রবাহ। মালদ্বীপে বৈধ পথে টাকা পাঠাতে এক্সচেঞ্জ হাউসে প্রবাসীদের ভিড়, দেশের উন্নয়নে নতুন সরকারকে সহযোগিতার অঙ্গীকার। এই ছিল এসবের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।